আসে, এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই অ্যাডম মিয়া। আচ্ছা, খুব ভালো। স্থানটাই আজকের সাংবাদিক পিনাকি ভট্টাচার্য দাদা ভয়াবহ কিছু তথ্য দিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। প্রিয় দর্শক, একে একে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের সাংবাদিক তরুণ ঘোষ, উনি ভয়াবহ কিছু তথ্য দিল গোপালগঞ্জবাসীদেরকে নিয়ে, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমান বাংলাদেশের যে সেনা বাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্যারকে নিয়ে কিছু ভয়াবহ তথ্য দিল। তো আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি সোহেল এবং শহীদ রমজান, এই চারজন, এদের মধ্যে একমাত্র সংখ্যালঘু আছেন দীপ্ত। তারই ছবিটা বেরিয়েছে, প্রকাশ্য সংবাদ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে গেছে। তার মৃতদেহের উপরে বুটের লাথি পড়ছে, আর বাকিগুলোর অবস্থা এখনো জানা যায়নি। তাহলে এই যে 1971 সালে যে ঘটনা ঘটেছিল আর 2025-এর গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো, তাহলে তফাৎটা কি রইল আমাকে বলুন। তাহলে ভারত, এই পাকিস্তান এবং বাংলাদেশ, আধুনা পূর্ব পাকিস্তান, এর তফাৎটা কি রইল? তখনও যে শাসন ছিল, সেনাবাহিনীর মেরে টেনে হিজড়ে নিয়ে যেত, আজকেও সেই সেনাবাহিনী তাই করছে, মারার পরে মৃতদেহ টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এই যে গোপালগঞ্জের লোকেরা, তাদের হাতে কি ছিল? তারা তো নিরস্ত্র ছিল, তাদের হাতে একটা লাঠিসোঁটাও ছিল না। তারা শুধু ঢিল মেরেছে। আপনারা টিয়ার গ্যাস ছুটতে পারতেন, রাবার বুলেট ছুটতে পারতেন, কিন্তু তা না করে আপনারা একেবারে লাঠিচার্জ ফাইচার্জ না করে সরাসরি একেবারে গুলি চালিয়ে দিলেন। এইবার এই খবরটা সারা পৃথিবীর মিডিয়ার কাছে পৌঁছে গিয়েছে। সারা পৃথিবীর যে সমস্ত মিডিয়া আছে, গোপালগঞ্জের বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক হত্যার খবর উঠে এসছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। কারণ আপনাদের দেশে সংবাদ মাধ্যম যে এটা প্রচার করবে না, তা আমি কালকেই বলেছিলাম। এটা খুব স্বাভাবিক, সংবাদ মাধ্যমের তো গলা টিপে রাখা হয়েছে। নাইট ফাইট সব ওখানে বসেছিলেন, তারা ওখান থেকে তারা একটা পোস্টটা দেয়, সেটা হচ্ছে, যদি বেঁচে ফিরতে পারি মুজিববাদের কবর রচনা করেই ফিরবো, সার্জিস। উনি একটা স্ট্যাটাস দেন। তারপর যথারীতি সেনাবাহিনীর ট্যাঙ্কে করে খুলনা চলে গেলেন। খুলনা থেকে তারপর ফেরে, এবং ঢাকায় ফেরার পর এই 26 অক্ষরের যে আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি লিখছেন, গোপালগঞ্জে কারফিউ জারি হয়েছে, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বার হবেন না। বাপ, বুঝুন, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে। কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশ দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ। এইটা হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশ সেনাবাহিনী। এগুলো দেখতে পাচ্ছে না, সেনাবাহিনীর চোখের সামনে সবকিছু হচ্ছে, সেনাবাহিনী এগুলো দেখতে পাচ্ছে না। সেনাবাহিনী কি পারে? আওয়ামী লীগ আর ক্ষমতায় নেই, আওয়ামী লীগকে পেটাও, গুলি করে মাতার ভালো মানুষের মুখোশ, ওই হুঁশিয়ারির মুখোশ